এবং আমার মনে হয় তোমরা সবাই অ্যাটলিস্ট এতদিন আমরা যে একটা অস্থিরতার মধ্যে ছিলাম যে কবে খুলবে, তাই না? অ্যাটলিস্ট একটা আমরা ডেট পেলাম যে হ্যাঁ ভার্সিটি খুলবে, সেটা 24শে মে। কেমন লাগছে তোমাদের বলো শুনি, 1-2 জনের এক্সপ্রেশন শুনি। কোনো ভালো লাগছে শুনে যে ডেটটা যে খুলবে, অ্যাটলিস্ট খোলার ঘোষণাটা তো আসছে, তাই না? রাসেল চুপ থাক, তুই কিছু কথা বলিস না। দেরিতে দেওয়া হয়ে গেছে, আরো আগে দিলে ভালো হতো। একটা আগে দিলে ভালো হতো। না তোমরা শুনে গেছো আজকে, ওটাকে আমি জাস্ট আবার একটু রিপিট করব যেন তোমরা একটু দেখতে পারো বিষয়টাকে কিছু ছবির সাথে। কারণ অন্ধের মতো যা শুনে যাওয়ার চেয়ে একটু দেখা কিছুটা হলেও তোমাদের ভিতরটাকে একটু রিফ্রেশ করবে যে না এটা এমন হতে পারে। দেখো মেথডস অফ ব্রেইন প্রসেসিং এর যে সেকেন্ড পয়েন্ট ছিল ড্রাই প্রসেসিং ভার্সাস ওয়েট প্রসেসিং। ওয়েট প্রসেসিং এর ক্ষেত্রে 7টা মেথড আমরা জানবো আজকে, যেখানে ড্রাই প্রসেসিং এ আমরা কয়টা মেথড পড়েছিলাম বলো তো? 8টা। ঠিক আছে, ড্রাই প্রসেসিং এ আমরা 8টা মেথড পড়েছিলাম। দেখো এখানে কি লেখা আছে, সকিং, স্টিম রোলিং, স্টিম ফ্ল্যাকিং, প্রেসার কুকিং, এক্সপ্লোডিং, রিকনস্টিটিউশন, এনসাইলিং এট হাই ময়েশ্চার কন্টেন্ট। এগুলো আমরা পড়েছি। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে বলেছি, হ্যাঁ বলেছি। তা এখন আমরা আরেকটু দেখে নিই। হ্যাঁ, স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ? জি ম্যাম। ওকে। সকিং আমরা কোল্ড ওয়াটারও করতে পারি। কোল্ড ওয়াটার বলতে কিন্তু আমি যে রেফ্রিজারেটর থেকে ওয়াটার বের করে দিব সেরকম না, আমি বুঝেছি নর্মাল যেটা টেম্পারেচার, রুম টেম্পারেচার যে ওয়াটার, সেটাকে আমি কোল্ড টেম্পারেচার বলছি। ভার্সাস ওয়ার্ম ওয়াটার বলতে কিন্তু খুব গরম পানি বোঝাচ্ছি না, হট ওয়াটার কিন্তু আমি এখানে মেনশন করিনি, আমি বলছি ওয়ার্ম ওয়াটার। মাঝে মাঝে নর্মাল 25 ডিগ্রি যেটা আমরা ধরি রুম টেম্পারেচার, তার চেয়ে একটু বেশি 35 বা 40 ডিগ্রি টেম্পারেচারে যদি আমরা একটা ওয়াটার দিই, সেটাও ধরা যায় যে নর্মালের চেয়ে একটু বেশি ইফেক্টিভ হয়। কিন্তু এর বেশিও কিন্তু দেওয়া যাবে না, 50, 60, 70 এই ধরনের টেম্পারেচার ওয়াটার কিন্তু দেওয়া যাবে না, সেটা ফার্দার অ্যাকশন শুরু করে দেবে সিডের সেল ওয়ালের ভিতরে। সুতরাং সকিং করতে হবে আমাদেরকে নর্মাল বা লিউক ওয়ার্ম ওয়াটারের মধ্যে। 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত আমরা সকিংটা করতে পারি। এবং এই সকিং করলে একটা পজিটিভ সাইড কি, যে অনেক সময় অনেক অ্যান্টি নিউট্রিশনাল এবং টক্সিক ফ্যাক্টরগুলো সকিং এর মাধ্যমে কিন্তু দ্রবীভূত হয়ে যায়। অ্যাজ অ্যান এক্সাম্পল ফাইটিক অ্যাসিড, আর একটা হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড এটসেট্রা। আমরা ফাইটিক অ্যাসিড সম্পর্কে বলেছি। আচ্ছা, ফাইটিক অ্যাসিড কোন ধরনের মিনারেলকে বাইন্ড করে রাখে বলো তো? ফসফরাস। এক্স্যাক্টলি। তাহলে এখানে দেখো আমরা সফট করে রাখতে পারি, মেইজকে আমরা সফট করতে পারি, হুইটকে আমরা সফট করতে পারি। আবার এই যে মাস্টার্ড অয়েল কেক বা এই যে বিভিন্ন অয়েল কেকগুলো আছে, এগুলো তোমরা হয়তো জানো যে আমরা এনিমেলকে দেওয়ার আগে কিন্তু এগুলো ভিজিয়ে রাখা হয়, ভিজিয়ে নরম করে দেন খাবারের সাথে কিন্তু মিশিয়ে দেওয়া হয়। লার্জ এনিমেলের ক্ষেত্রে, লাইভ স্টকের ক্ষেত্রে তোমরা হয়তো দেখেও থাকবে অনেকে যে কাজগুলো কিন্তু করা হয়। দেখো এখানে একটা জিনিস, তোমরা এই সফট হুইটের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ বলো তো? হুইটের সাথে সামান্য একটু সাদা অংশ, এটা কি? স্পোরুলেটেড হুইট। হ্যাঁ, দ্যাট মিন্স স্প্রট। হ্যাঁ, স্প্রট যদি আমরা বলি এটাকে বলে স্প্রট। এখন তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সকিং করলে 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত সকিং করলে অনেক সময় কিন্তু এই যে খুব ক্ষুদ্র আকারে এই স্প্রটটা কিন্তু বের হয়ে আসবে। এখন তুমি যদি এনিমেলকে সিড খাওয়ানো তোমার প্ল্যান থাকে, যে আমি এনিমেলকে সিডটা খাওয়াবো, তখন কিন্তু এর বেশি যদি স্প্রট হয়ে যায়, স্প্রটটা যদি আরো বড় হয়ে যায়, আরো লম্বা হয়ে যায়, দু একটা বার্ড বের হয়ে যায়, নর্মালি 48 ঘন্টা বা 72 ঘন্টা পর্যন্ত যদি আমরা সকিং করি, তাহলে কিন্তু মোটামুটি একটা জার্মিনেটেড একটা স্প্রট হয়ে যাবে। তো ওই কাজটা কিন্তু করা যাবে না। কেন বলো তো? ওই কাজটা করা না যাওয়ার কারণ কি কি হতে পারে বলো তো? আইডিয়া? নিউট্রিয়েন্ট লস হওয়া। এক্স্যাক্টলি। তাহলে সিড থেকে কি হবে, সিডের কিন্তু নিউট্রিয়েন্ট গুলো পুরোটা ইউজ হয়ে যাবে। ইউজ হয়ে সে কি করবে, তার প্ল্যান্টটাকে সে রেডি করবে, তার স্প্রটটাকে সে রেডি করবে। কারণ সিড কি ভাবছে, সিড তো ভাবছে যে আমাকে তৈরি হতে হবে আমার ফার্দার
জেনারেশনের জন্য আমাকে জার্মিনেটেড হতে হবে, এটা কিন্তু সে তার যে এনজাইমগুলো, তার যে নিউট্রিয়েন্টগুলো পুরো 100% অ্যাক্টিভ করে সে স্প্রটটাকে কিন্তু রেডি করবে ফর দ্য জার্মিনেশন। কাজে ওই পর্যায়েও কিন্তু যাওয়া যাবে না, আমাদেরকে লিমিটেড পর্যায়ে থাকতে হবে সকিংটাকে, যেন স্প্রট তৈরি না হয়ে যায়। জাস্ট খুব সামান্য আকারে 24 ঘন্টা সকিং করলে বার্ড একটু বের হতেও পারে, দ্যাটস নট এ বিগ ইস্যু। ওকে, তাহলে এই ছিল সফট মেজ, সফট হুইট, সফট মাস্টার সিড, আমি তোমাদেরকে জাস্ট একটু দেখালাম। স্টিম রোলিং আমরা পড়েছি যে স্টিম রোলিং এর ক্ষেত্রে, ড্রাই রোলিং এর ক্ষেত্রে জাস্ট রোলার দিয়ে পাস হবে, আর স্টিম রোলিং এর ক্ষেত্রে আমরা কিছু ময়েশ্চার অ্যাড করব, সেটা 1 থেকে 8 মিনিট আমরা ময়েশ্চারটা অ্যাড করব। নর্মালি ময়েশ্চারটা আমরা 12 থেকে 14% মতো রেফার করে থাকি, যেন কার্নেলটা সফট হয় এবং যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা যেন একটু ভঙ্গুর না হয়, সেটা যেন একদম ভেঙে না যায়, এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। এখানে দেখো ছবিটা দেওয়া আছে যে স্টিমড রোলড মেজ, এটা হচ্ছে মেজ, আর এই পাশেরটা ডান পাশেরটা হচ্ছে বার্লি। বার্লি, তাহলে এগুলো নর্মালি কাদের জন্য করা হয়? আমরা বলে থাকি যে এই ধরনের প্রোডাক্টগুলো মে বি ইউজফুল ফর ভেরি ইয়াং অ্যানিমালস বিফোর দেয়ার টিথ আর ফুললি ডেভেলপড, অর ভেরি এজড অ্যানিমালস, যাদের একদম এজড হয়ে গেছে তাদের ক্ষেত্রে নর্মালি যে একটু সফট হবে এবং একটু চ্যাপ্টা হবে, রোল টাইপের হবে, এই ধরনের গ্রেইনগুলো আমরা প্রেফার করে থাকি। তাহলে স্টিম রোলিং শব্দটা মনে রাখো। দেন আসছে স্টিম ফ্ল্যাকিং। তাহলে স্টিম রোলিং এন্ড স্টিম ফ্ল্যাকিং এটার কিন্তু মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, এটা কমন পার্থক্য, সেটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট। স্টিম রোলিং এ আমি ময়েশ্চার কত বলেছিলাম, ওখানে 12 থেকে 14%, তাই না? আর এখানে দেখো স্টিম ফ্ল্যাকিং এ আমি ময়েশ্চার কত বলছি, 18 থেকে 20%। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টিম রোলিং এন্ড স্টিম ফ্ল্যাকিং, যে ওখানে ময়েশ্চার পার্সেন্টটা একটু কম রাখা হয়েছে আর এখানে ময়েশ্চার পার্সেন্টটা একটু বেশি দেওয়া হয়েছে। দেখো এখানে লেখাই আছে, it prepared as a similar manner but with relatively rigid quality controls, and steam fried grain is usually steamed for sufficient time to increase the grain moisture content 18 to 20%. এটা করলে হয় কি, the thin flakes are better as they allow more efficient ruptures of the starch granules and more desirable texture is produced. যখন এই কাজটা করা হয় একটু বেশি সময় নিয়ে একটু ময়েশ্চার দিয়ে, তখন স্টার্চের যে গ্র্যানিউলগুলো এগুলো খুব প্রপারলি রাপচার হয়, কারণ কার্নেলটা একটু বেশি নরম হয় কম্পেয়ার্ড টু স্টিম রোলড। ওকে, এন্ড এই অবস্থায় আসে যে স্টিম রোলড, স্টিম ফ্ল্যাকড মেজ ভার্সাস স্টিম ফ্ল্যাকড বার্লি। তাহলে বোঝা গেছে স্টিম রোলিং এবং স্টিম ফ্ল্যাকিং এই দুইটার একটা বেসিক পার্থক্য তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এখন যতক্ষণ না এটা তোমরা হাতে নিচ্ছ একটা স্টিম রোল মেজ আর একটা স্টিম ফ্লেক, ততক্ষণ নিজের অনুভূতিটা বুঝতে পারবে না। কিন্তু এখন এ পর্যন্ত তোমাদের অনুভূতিটাকে কাজে লাগাতে হবে যে অবশ্যই এটা স্টিম ফ্ল্যাকিং এর চেয়ে, স্টিম রোলিং এর চেয়ে স্টিম ফ্ল্যাক্ট করা অবস্থায় যেটা থাকবে সেটা একটু সফট হবে। সফট হবে কিন্তু আবার চ্যাটকা হয়ে যাবে না, যে চেটকে চেপে যাবে এরকম হওয়া যাবে না। হ্যাঁ, সেজন্য এটাকে বলা হয় যে একটা কোয়ালিটি রিজিট করে মোটামুটি এই ফাংশনটা করা হয়ে থাকে। আচ্ছা, প্রেসার কুকিং, এটা আমরা লাস্ট ক্লাসে কিন্তু বলেছি তোমাদেরকে যে প্রেসার কুকিং আমরা সবাই জানি যে প্রেসার কুকড কুকার আমাদের সবারই আছে, আমরা সবাই মোটামুটি এটা সম্পর্কে আমাদের ধারণা আছে যে খুব অল্প সময়ের জন্য এখানে স্টিম দিয়ে একটা প্রেসার দিয়ে সেই প্রোডাক্টটাকে অর্থাৎ গ্রেইন বলি বা যেটা বলি সেটাকে কুকড করা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য। তাহলে প্রেসার কুকিং আমরা কি দেখছি, দ্য গ্রেইন ইজ সাবজেক্টেড টু স্টিম আন্ডার প্রেসার ফর এ শর্ট টাইম 50 psi for 1 to 2 minutes. এটা মনে রাখবে, 50 psi for 1 to 2 minutes. Steam is injected to cooker till the grain in the chamber reaches a temperature approaching 300 degree Fahrenheit. 300 degree Fahrenheit পর্যন্ত এটাকে স্টিমটাকে ইনজেক্ট করতে হবে। হওয়ার পরে তারপর গ্রেনটাকে বের করে নিয়ে আসতে হবে এবং সেটাকে 200 ডিগ্রি ফারেনহাইটের নিচে, টেম্পারেচারের নিচে গ্রেনটাকে নিয়ে আসার পর সেটাকে ফ্ল্যাক্ট করতে হবে। এমন না যে প্রেসার কুক করা সেই গ্রেনটাই আমরা দিয়ে দিচ্ছি, সেখানে 20% ময়েশ্চার। তাহলে 20% ময়েশ্চার আমাদের কোথায় ছিল বলো তো, স্টিম রোলিং এ না স্টিম ফ্ল্যাকিং এ?
স্টিম প্ল্যাকিং এ Steam cracking এ প্যাকিং এ। তাহলে প্রেসার কুকার করার পরে, প্রেসার কুকড করার পরে ওই যে 20% ময়েশ্চারে নামিয়ে নিয়ে আসার পরে দেন এটাকে কিন্তু ফ্ল্যাকিং করতে হচ্ছে, ঠিক আছে? এটা এখানে বলা আছে। ইন কম্পারিজন উইথ স্টিম ফ্ল্যাকিং, ফ্ল্যাক্স প্রডিউসড বাই প্রেসার আর লেস ব্রিটল। এখানে তোমাদের মনে প্রশ্নই হতে পারে যে তাহলে এটা করার দরকারটা কি, কারণ এখানে আলটিমেটলি ফ্ল্যাকিংই করা হচ্ছে 20% ময়েশ্চারে। দ্যাট ইজ দ্য পয়েন্ট, যে কেন এখানে করা হচ্ছে, যেন ভঙ্গুর কম হয়, লেস ব্রিটলনেস কম আসে। তাহলে তোমাকে যদি আমি এখন জিজ্ঞাসা করি স্টিম রোলড, স্টিম ফ্ল্যাকড ভার্সাস প্রেসার কুকড, এই তিনটার মধ্যে কোনটা ভঙ্গুর হবার সম্ভাবনা বেশি থাকবে? steam rolling ইয়েস, স্টিম রোলিং। কম্প্যারিজন, হ্যাঁ, তুমি যদি কম্প্যারিজনে যাও সবচেয়ে বেশি ভঙ্গুর হওয়ার পসিবিলিটি থাকবে স্টিম রোলিং এ, দেন স্টিম ফ্ল্যাকিং এ, এন্ড দেন প্রেসার কুক, pressure cooking তাই না? এটা খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড। দেন আসো এক্সপ্লোডিং। এক্সপ্লোডিং আর প্রেসার কুকিং এর মধ্যে একটা কমন বিষয় হচ্ছে দুটাতেই প্রেসার লাগবে, কিন্তু ডিফারেন্স হচ্ছে ওটাতে প্রেসার কুকিং এ প্রেসার আমি কত বলেছিলাম মনে রাখতে বলো তো, কত ছিল প্রেসার? 50 50 psi for 1 to 2 minutes। এখানে দেখো কত বলা আছে, 250 psi, that means 5 times compared with the pressure cooking। এবং সময় কত কম, approximately about 20 সেকেন্ড, মানে খুবই কম সময়। জাস্ট যে কন্টেনারটা থাকবে সেটা ওই প্রেসারটার মধ্যে দিয়ে দেওয়া হয় এবং উইদিন 20 সেকেন্ড সেটাকে এক্সপেন্ড করে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এটা একটু ডিটেলস আমরা পড়ি। It is the swelling of the grain produced by steaming under pressure followed by releasing to the air. Steam is injected to high tensile strength steel to raise the pressure to 250 psi. After about 20 seconds, a valve opens to let the grain escape as expanded balls with the hulls removed. Under high pressure, moisture is forced into kernels, which when released into the air, swell to several times the original size. আচ্ছা, প্রথম দুইটা লাইন আশা করি বুঝেছো। তৃতীয় পয়েন্টটা তোমরা বুঝতে পেরেছো? তৃতীয় পয়েন্টটা কি বলা হচ্ছে এখানে, যখন এমন একটা কন্টেইনার হবে, স্টেইনলেস স্টিলের একটা কন্টেইনার হবে যেটা 250 psi এর প্রেসার টলারেট করতে পারবে, সেদিক দিয়ে আমরা গ্রেইনটাকে পাস করব 20 সেকেন্ডের জন্য, এবং তারপর সেখানে একটা ভালভ থাকবে অবশ্যই, যে ভালভটা ফোর্সের মাধ্যমে ওপেন করে দিলেই সেই সিডগুলো বের হয়ে যাবে ওই ভালভ দিয়ে। আফটার 20 সেকেন্ড দেওয়া এবং বের হয়ে যাওয়ার মাঝখানে সময় থাকবে 20 সেকেন্ড। তাহলে এই যে সাডেনলি সিডগুলো একটা হাই প্রেসারে গেল স্টিমে, তখন হবে কি সিডের কার্নেলগুলো বড় হয়ে যাবে, সিডটা ফুলে যাবে। ফুলে যাওয়ার ফলে কি হবে, সিডের যে আউটার কভার যে হালটা সেটা অবভিয়াসলি কি হবে, ফেটে যাবে, ভেঙে যাবে, সেটা রিমুভ হয়ে যাবে অটোমেটিক্যালি। এটাই কিন্তু এই লাইনটাতে বলা আছে, এসকেপ অ্যাজ এক্সপান্ডেড বলস উইথ দ্য হালস রিমুভড, হালগুলো রিমুভ হয়ে যাবে। তাহলে ওই যে হাই প্রেসার দিচ্ছি আমরা এবং স্টিমের মাধ্যমে কার্নেলগুলো কি হবে, ময়েস্ট হবে, ফুলে যাবে এবং দেন সেটা অরিজিনাল সাইজের চেয়ে কয়েক গুণ বড় হয়ে যাবে। এটার এক্স্যাক্টলি আসলে কোনো ছবি আমি পাইনি, যে আমি তোমাদেরকে, বোর্ড থাকলে অবশ্যই আমি একটু তোমাদেরকে দেখাতাম, যে একটা ছোট সিড, ছোট্ট একটা মেজের দানা, মেজ যদি সিড আমরা দেই প্রেসারে, হাই প্রেসারে, এখানে কিন্তু নর্মালি মেজ করা হয় না, নর্মালি সরগম, মাইলো এই ধরনের যে কিছু স্ট্রং হার্ড সিড থাকে সেগুলোকে হর্সকে খাওয়ানোর আগে অনেক সময় এই ট্রিটমেন্টটা করা হয়। এটা কিন্তু খুব কমন না, আনকমন একটা ট্রিটমেন্ট, ফিজিক্যাল ট্রিটমেন্ট যেটা করা হয়ে থাকে। যেই ধরনের সরগম বা মাইলো এই সিডগুলোকে তোমার এক্সপ্লোড করে দেন হর্সকে দেওয়া হয়, হর্সকে খাওয়ানোর জন্য দেওয়া হয়। যে সিডের দানাটা থাকে তার চেয়ে কয়েক গুণ বেশি বড় হয়ে যায়, কার্নেলটা ভেঙে যায়, আউটার হালটা রিমুভ হয়ে যায়, সুতরাং এনিমেলের জন্য সেটা মোর ডাইজেস্টেবল হয়। কিন্তু এটার জন্য অবভিয়াসলি কি লাগবে বলো তো? এটা কি এক্সপেন্সিভ নাকি এক্সপেন্সিভ না? expensive অবভিয়াসলি এটা এক্সপেন্সিভ হবে, কারণ বুঝতেই পারছি এটার জন্য একটা স্ট্রং সেটআপ লাগবে, হ্যাঁ, সেজন্য এটা কিন্তু খুব কমন না। এখন আসো রিকনস্টিটিউশন। রিকনস্টিটিউশনটা আমরা পড়েছিলাম, যেটা আমরা বলেছিলাম যে রিকনস্টিটিউশন আমরা নর্মালি হারভেস্ট করি 10 থেকে 12 বা 8 থেকে 10% ময়েশ্চার লেভেলে কিন্তু আমরা
নর্মালি আমাদের সিডগুলোকে হারভেস্ট করে থাকি ম্যাচিওর হওয়ার পরে। আর এখানে কি করতে হবে, এখানে করতে হচ্ছে যে ময়েশ্চার অ্যাড করতে হবে, ময়েশ্চার অ্যাড করতে হবে যেন সেটা ময়েশ্চার লেভেল থাকে 25 to 30%। তাহলে দেখো কি লেখা আছে প্রথম লাইনটাতে, reconstituted grain is mature grain that is harvested at normal moisture, following which water is added to bring the moisture level to 25 to 30%। এখানে ব্র্যাকেটটা হবে না, হ্যাঁ একটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ রিকনস্টিটিউশন। তাহলে রিকনস্টিটিউশন হওয়ার ফলে এই যে ময়েশ্চার বাড়লো, তাহলে অবশ্যই বুঝতে পারছো এই অবস্থায় কিন্তু খুব বেশি দিন রাখা যাবে না। তাহলে এরই প্রোডাক্টটাকে আমরা কি করতে পারি, দিস ওয়েট প্রোডাক্ট ইজ স্টোরড ইন অ্যান সাইলো ফর 15 to 21 days প্রায়র টু ফিডিং। 15 থেকে 20 দিন বা 15 থেকে 21 দিন যাই বলি না কেন, এই পর্যন্ত আমরা একটা সাইলোতে প্রিজার্ভ করতে পারি এই রিকনস্টিটিউটেড মেজটাকে। আফটার দ্যাট দ্য গ্রেইন ইজ রোলড অ্যান্ড গ্রাউন্ড এট দ্য টাইম অফ রিমুভাল। তাহলে যখন এই ময়েশ্চার দিয়ে 15 থেকে 20 দিন আমরা স্টোর করব, অবশ্যই এটা একটু নরম হবে, দেন আমরা এটাকে রোল করে গ্রাউন্ড করে আমরা অ্যানিমালকে খাওয়ানোর জন্য বের করতে পারি। তাহলে প্রপারলি এটা কারণ কি, কেন করব, তাহলে আমরা কেন এই কাজটা করতে যাব? কারণ এই কাজটা করে দেখা গেছে ইন কেস অফ সরগম, এই যে সরগম, the properly reconstituted sorghum can improve the feed efficiency by 15% compared with dry roll sorghum। ঠিক আছে, তাহলে দেখো এখন যদি তুমি নর্মাল হারভেস্ট করতে, নর্মাল ময়েশ্চার লেভেলে হারভেস্ট করে সেটাকে ড্রাই রোল করে যে ফিড ইফিসিয়েন্সিটা পাওয়া যেত এনিম্যালের ক্ষেত্রে, আমরা যদি রিকনস্টিটিউটেড মিস সরগমটা করি তাহলে সেখান থেকে 15%-এর মতো বেশি ফিড ইফিসিয়েন্সি পাওয়া যাবে এই সামান্য একটা কাজ করে। সেজন্যই কিন্তু এই প্রসেসিংটা এখানে আলাদাভাবে হাইলাইট করা হয়েছে যে রিকনস্টিটিউশন করে অ্যাটলিস্ট আমরা ফিড ইফিসিয়েন্সি বাড়িয়ে দিতে পারি। দ্যাট ইজ দ্য মেইন benefit of reconstitution or adding of the water or increasing the moisture percentage. But the problem কি বলো তো, তোমরা বলো। বেশি দিন সংরক্ষণ করা যায় না। এক্স্যাক্টলি, যে আমরা বেশি দিন সংরক্ষণ করতে পারি না, কারণ যেহেতু ময়েশ্চার বেশি হচ্ছে অবশ্যই ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। দেন এনসাইলিং এট হাই ময়েশ্চার কন্টেন্ট। এনসাইলিং শব্দটা অলরেডি তোমরা সবাই জানো, তোমরা এই আমাদের এই কোর্সেরই যে আরেকটা পার্ট আছে সেখানে তোমরা অলরেডি এনসাইলিং সম্পর্কে অনেক কিছুই শিখে গেছো বাই দিস টাইম। তাহলে এনসাইলিং বুঝতেই পারছো যে কি জিনিস। তাহলে এখানে আমরা আরেকটু জেনে নিই যে গ্রেইনের ক্ষেত্রে কিভাবে এনসাইলিংটা হয়। দেখো, দ্য হাই ময়েশ্চার গ্রেইন refers to grain harvested at a moisture level of 20 to 30% and stored without drying in a silo. তাহলে হাই ময়েশ্চার লেভেলে এই গ্রেনটাকে আমি যখন হারভেস্ট করব এবং শুকাবো না, সাইলোতে না শুকিয়ে দেন আমরা এটাকে এনসাইল করে রাখবো একটা অক্সিজেন লিমিটিং সাইলোর মধ্যে, ড্রাই না করে একটা অক্সিজেন লিমিটিং সাইলোর মধ্যে বা একটা অক্সিজেন লিমিটিং ব্যাগের মধ্যে বা যা তোমার অ্যাভেলেবল হয়, একটা কন্টেইনার পেলে কন্টেইনারটাকে অক্সিজেন যেন না যায় সেখানে প্রোডাক্টটা রেখে মেজ বা এই ধরনের যাই করবে তুমি এনসাইলেন করো রেখে সেটাকে সিল করে দেওয়া, জাস্ট অক্সিজেনটাকে প্রিভেন্ট করা। এই অবস্থায় কিন্তু এই হাই এনসাইলিং করা যায়। It may be preserved by the addition of 1 to 1.5% propionic acid or mixture of propionic acid with either acetic or formic acid। আচ্ছা, তাহলে এই কাজটা কেন করা হবে, যেন প্রোপায়নিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড এই যেগুলো আমরা মিক্স করতে পারি, সে পারিটা কেন বলো তো, কেন করবে? কেউ বলতে পারো? যেন মোল্ড না হয়। তুমি যে এনসাইলিং করবে, এনসাইলিং মানে কি, তুমি স্টোর করে রাখবে, তাই না? যখন কি হবে, তোমার কোনো কারণে ধরো তোমার একটা প্রোডাক্ট হলো, অর্থাৎ একটা গ্রেইন মাঠে হলো, সেখানে ময়েশ্চার পার্সেন্ট কোনো কারণে বেড়ে গেল, তুমি হারভেস্ট করতে পারলে না, হঠাৎ করে বৃষ্টি হলো বা যে কোনো কারণেই হোক তোমার ময়েশ্চার লেভেল বেড়ে গেল, কিন্তু সিডটাকে তো তুমি নষ্ট করতে দিতে পারো না, সিডটা তোমাকে হারভেস্ট করতে হবে। তাহলে হারভেস্ট করে সেটা তো তোমার ড্রাই করার সুযোগ নেই, কারণ
বৃষ্টি হচ্ছে বা তোমার সেরকম অ্যাপ্রোপ্রিয়েট সান আসছে না, কাজে তুমি শুকাতে পারছো না, তাহলে এই অবস্থায় তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তুমি এনসাইলিং করতে পারো। এটাকে একটা অক্সিজেন লিমিট করে সেই গ্রেনটাকে তুমি প্রিজার্ভ করতে পারো। কিন্তু যেহেতু এখানে ময়েশ্চার বেশি, তার মানে কি হতে পারে, অবশ্যই তুমি যদি সেটাকে এনসাইলিং করো সেখানে ফাঙ্গাস গ্রো করবে, মোল্ড গ্রো করবে। যেন সেটা না করে সেজন্য আমরা কি করতে পারি, এই যে অর্গানিক অ্যাসিড, এই যে প্রোপায়নিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এই সবগুলোই কিন্তু অর্গানিক অ্যাসিড। তাহলে অর্গানিক এই অ্যাসিডগুলো কিন্তু স্টোরিং এর ক্ষেত্রে অ্যাপ্রুভড, ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাপ্রুভড। যেগুলো যদি একটা নির্দিষ্ট মাত্রায় আমরা স্টোর করে প্রিজারভেটিভ হিসেবে ইউজ করি, দ্যাট ইজ নট হার্মফুল আইদার ফর এনিম্যাল অর হিউম্যান। সেই জন্য এই মিক্সচারটা বা এই প্রোপায়নিক অ্যাসিডের কথা এখানে বলা হয়েছে। বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। ওকে, তাহলে এই ছিল আমাদের টোটাল যে মেথডস অফ গ্রেইন প্রসেসিং। তাহলে 7টা মেথড সম্পর্কে আমরা জানলাম। গ্রেইন প্রসেসিং এর 2টা, অর্থাৎ ড্রাই প্রসেসিং এর 8টা মেথড, ওয়েট প্রসেসিং এর 7টা মেথড। এই টোটাল মেথডগুলো সম্পর্কে আমরা কিন্তু ডিটেলস আজকে শেষ করলাম। আজকের টপিকসের এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন বা কারো কোনো জানার সমস্যা, বোঝার সমস্যা থাকলে আমাকে উইদিন 2 মিনিটস বলতে হবে। বলো সবাই, একটু নতুন চিন্তা করো, দেখো। ম্যাম, হুম, এক্সপ্লোডিং এ ময়েশ্চার কন্টেন্ট কত থাকে? এক্সপ্লোডিং এর ক্ষেত্রে ময়েশ্চার কন্টেন্ট এক্স্যাক্টলি কিন্তু উল্লেখ করা নেই, কারণ এখানে প্রেশারটা অনেক বেশি দেওয়া হচ্ছে কম্পেয়ার টু দ্য প্রেশার কুকিং, তাই না? আমরা যেমন স্টিম রোলিং এর ক্ষেত্রে একটা ময়েশ্চার উল্লেখ করে দিয়েছি, কত যেন 12 থেকে 14, স্টিম প্লাকিং এর ক্ষেত্রে 18 থেকে 20, আবার প্রেশার কুকিং এর ক্ষেত্রেও আমরা 20% ময়েশ্চার পর্যন্ত দিচ্ছি। কিন্তু এক্সপ্লোডিং এর ক্ষেত্রে কিন্তু আমি বইয়ে কোনো ধরনের ময়েশ্চারের পার্সেন্টেজটা উল্লেখ করা পাই নাই, এই অবস্থায় কিন্তু পাইনি। তবে একটা বিষয় কি, এখানে ময়েশ্চারটাকে কম গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ নর্মাল যখন একটা টেম্পারেচারে তুমি দিবে, তার চেয়ে যখন 250 PSI এর প্রেসারে আমরা খুব কম সময়ের জন্য স্টিমিং করি, তখন ওই প্রেসারটাকে যখন আমরা বাল্ব দিয়ে বের করে দেই এয়ারের মাধ্যমে, তখন অটোমেটিক্যালি স্টিমটা ড্রাই হয়ে যায়, স্টিমটা শুকিয়ে যায়। তোমার একদম সিটটা কিন্তু ওরকম ভিজা অবস্থায় বের হবে না। আউটলেট দিয়ে যখন বের হবে তখন দেখবে যে খুব ধোঁয়া উঠছে বা একটা গরম একটা ভাব আছে, কিন্তু সেরকম একদম যে শীতশেতা ভিজা ওই ফর্মটা থাকে না। এটা আসলে তোমরা যদি হাতে না নেও তাহলে বুঝতে পারবে না, এবং আমার পক্ষে বোঝানোটা মুশকিল। যখন আমরা অটোক্লেভ করি ঠিক এই ধরনের কিন্তু একটা বিষয় আসে। হ্যাঁ, সেজন্য আমি তোমাদেরকে বিষয়টা বলতে পারছি, কিন্তু এক্স্যাক্টলি ময়েশ্চার পার্সেন্ট এখানে কত হতে হবে সেই ধরনের কোনো রিকমেন্ডেশন এখানে দেয়া নেই, এই বিষয়টা এখানে বলা নেই। তারপরে তুমি যখন প্রশ্নটা করলে এক্সপ্লোডিং এর সম্পর্কে, আমি যদি ডিটেলস কোথাও পাই আমি ওখান থেকে সার্চ করার চেষ্টা করব। আর কোনো প্রশ্ন? আচ্ছা, এখন আমাকে একটা বেসিক আনসার দাও তো, রিকনস্টিটিউশন আমরা কেন করব আর এনসাইলিং আমরা কেন করব? কেন আমরা ময়েশ্চার পার্সেন্ট বাড়িয়ে দিচ্ছি একটাতে রিকনস্টিটিউশনে, আবার কেন আরেকটা আমরা ময়েশ্চার পার্সেন্ট বেড়ে যাওয়ার ফলে আমরা সেটাকে এনসাইলিং করছি? রিকনস্টিটিউশন করছি আমরা এই কারণে যাতে এটার মধ্যে মানে ফিড এফিসিয়েন্সিটা বেড়ে যায়। যেমন সরগমের ক্ষেত্রে যদি আমি রিকনস্টিটিউশন করি বা ময়েশ্চার পার্সেন্টেজ বাড়িয়ে দিই যার ফলে কার্নেলটা একটু নরম হবে, এর ক্ষেত্রে ওই সরগমের ফিড এফিসিয়েন্সিটা 15% পর্যন্ত বেড়ে যায়। আর এনসাইলিং এ আমরা মানে যখন সানের অ্যাভেলেবিলিটি থাকবে না বা বৃষ্টি হবে, এই সময় আমার স্টোর করার জন্য সানের প্রয়োজন, কিন্তু সান থাকতেছে না, এজন্য আমরা স্টোর করব উইদাউট ড্রাইং, যাতে মূল প্রোপায়নিক অ্যাসিড মিক্সার ওখানে অ্যাড করা হয়। প্রোপায়নিক অ্যাসিড মিক্সচারটা কিন্তু এখানে মূল বিষয় না। প্রোপায়নিক অ্যাসিডটা তুমি অ্যাড করবে তোমার স্বার্থে, যে তুমি যে প্রিজার্ভটা করে রাখলে সেটা যেন মোল না ধরে। ইনসাইলিংটা আমরা মেইনলি করছি যখন আমার টার্গেট লেভেলের চেয়ে সিডের মধ্যে ময়েশ্চার বেশি চলে আসছে, সেটা যে কোনো কারণে হতে পারে।
সেটা এনভায়রনমেন্টের কারণে হতে পারে, সেটা তোমার জমিতে সেচ দেওয়ার কারণে কোনো কারণে হতে পারে, যে কারণেই হোক না কেন তোমার টার্গেট লেভেলের চেয়ে সিডের মধ্যে ময়েশ্চার পার্সেন্ট বেড়ে গেছে বা ময়েশ্চার বেশি আছে, তুমি চেক করে দেখলে কিন্তু তোমাকে সানরে সেভাবে আসছে না বা মাঠে ড্রাই করার পদ্ধতি নেই, কোনোভাবে নেই, কিন্তু তোমাকে সিডটাকে হারভেস্ট করে ফেলতে হবে। এই ধরনের পরিস্থিতিকে সামলে নেওয়ার জন্য তখন আমরা সিডটা যেন আনইউটিলাইজ না হয়, সিডটা যেন নষ্ট না হয়, সেটাকে আমরা এনসাইলিং করে দিই, তাই না? যেমন আমরা বেশি যখন আমাদের ফডার হয় আমরা সেটাকে সাইলেজ করে রাখি না, যেন সেটা আমরা পরবর্তীতে খাওয়াতে পারি। ঠিক ঠিক সেই রকমই যে আমাদের ওই প্রোডাক্টটাকে পরে যেন আমরা খাওয়াতে পারি, আমরা সেটাকে এনসাইলেজ করে রাখি, যেন এনসাইলেজটা দীর্ঘদিন থাকে, কোনো ধরনের মোল্ড গ্রোথ না হয়, কারণ অলরেডি সেখানে ময়েশ্চার বেশি আছে। সেটা প্রিভেনশনের জন্য আমরা প্রোপায়নিক অ্যাসিড বা এই ধরনের অর্গানিক অ্যাসিড অ্যাড করে থাকি। ঠিক আছে, তোমার কনসেপশন ঠিক আছে, জাস্ট আমি আর একটু এটাকে পরিষ্কার করে দিলাম। আমি আশা করি একজন বলেছো, আমি আশা করে নিচ্ছি, ধরে নিচ্ছি যে তোমরা সবাই মোটামুটি গ্রেন প্রসেসিং সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা তোমাদের হয়ে গেছে। তাহলে এখন গ্রেন প্রসেসিং আমরা কিন্তু কমপ্লিট করলাম। তাহলে এখন আমাদের পরবর্তী কি হতে পারে বলতো গ্রেন প্রসেসিং এর পরে? রাফেজ প্রসেসিং। রাফেজ প্রসেসিং, তাই না? তাহলে আজকে আমাদের নেক্সট একটা টপিক আমরা শুরু করব, সেটা হচ্ছে রাফেজ প্রসেসিং অর দ্য প্রসেসিং অফ দ্য রাফেজ। এখন বলো কেন আমরা রাফেজ প্রসেসিং করব? রাফেজ প্রসেসিং এর মূল উদ্দেশ্য কি? গ্রেন প্রসেসিং এর ক্ষেত্রে কিন্তু আমরা একসময় পড়েছি যে গ্রেন প্রসেসিং এর ক্ষেত্রে মূল উদ্দেশ্য আমাদের অনেকটা হচ্ছে ফিডের এফিসিয়েন্সি বাড়ানো, গ্রেনের এফিসিয়েন্সি বাড়ানো, গ্রেনের মধ্যে ইন্টিনিউট্রিশনাল যে ফ্যাক্টর গুলো আছে সেগুলো কমানো, হ্যাঁ, এই ধরনের মানে ডাইজেস্টিবিলিটি বাড়ানো, এগুলো কিন্তু গ্রেন প্রসেসিং এর একটা অন্যতম কিছু উদ্দেশ্য ছিল। রাফেজের ক্ষেত্রেও কি তাই হবে বলে তোমাদের ধারণা? প্যালেটেবিলিটি বাড়ানো। প্যালাটেবিলিটি হ্যাঁ কিছুটা হয়তো বাড়বে, কিছুটা। ম্যাম নিউট্রিটিভ ভ্যালু বাড়ানো। গ্রেনের ক্ষেত্রে যা রাফেজের ক্ষেত্রে তাই, কিন্তু রাফেজ যেহেতু বেশি পরিমাণে ব্যবহার করা হয় তাহলে ওইটার ক্ষেত্রে তো দরকার অবশ্যই। হ্যাঁ দরকার অবশ্যই, কিন্তু একটা বিষয় হচ্ছে যে রাফেজের ক্ষেত্রে কিন্তু নিউট্রিটিভ ভ্যালু খুব বেশি বাড়ানো যায় না প্রসেসিং এর মাধ্যমে, সম্ভব না। ঠিক আছে, গ্রেনের ক্ষেত্রে কিন্তু আমরা ইফিসিয়েন্সি বাড়াতে পারি, কোনো না কোনো ভাবে করতে পারি। প্যালাটেবিলিটি কিছুটা বাড়তে পারে বা ডাইজেস্টিবিলিটি কিছুটা বাড়তে পারে যদি আমরা স্ট্রকে প্রসেসিং করি, এটা আমরা জানি, তাই না? কিন্তু ওভারঅল ইন জেনারেল যদি আমি বলি, রাফেজের ক্ষেত্রে নিউট্রিটিভ ভ্যালু খুব বেশি বাড়ানো যায় না প্রসেসিং এর মাধ্যমে। তাহলে কেন আমরা করি? হ্যান্ডলিং সুবিধার্থে। ইউটিলাইজেশন বাড়ানোর জন্য। কি বাড়ানোর জন্য বলো? আচ্ছা যাই হোক, ইউটিলাইজেশন বাড়ানোর জন্য। ইউটিলাইজেশন বাড়ানো, আচ্ছা ধরে নিলাম ইউটিলাইজেশন বাড়ানো। তবে আমার কমন কথা হচ্ছে যদি আমি নিউট্রিয়েন্ট ভ্যালু ইমপ্রুভমেন্টের কথা কম্পেয়ার করি উইথ দ্য গ্রেইন, সেই কম্পারিজনের সাথে বলা চলে যে নিউট্রিটিভ ভ্যালু অফ দ্য রাফেজ does not improve so much in case of processing, but then also we can process or we need to process for improving some palatability, improving some part of digestibility, and the most efficiently is to improving the handling way of the raffes and for the preservation. ঠিক আছে, এই কথাটা মনে রাখবে যে রাফেজকে আমরা মূলত নিউট্রিটিভ ভ্যালু খুব বেশি বাড়ানো যায় না, বিশেষ করে ফরেজের তো নিউট্রিটিভ ভ্যালু খুব বেশি বাড়ানো যায় না ইনিশিয়াল স্টেজে, কিন্তু আমরা একটু যে বায়োলজিক্যাল মেথডে কিছু প্রসেসিং করি সেখানে বায়োলজিক্যাল মেথডে আমরা রাফেজের কিছু বাড়াতে পারি বা ফরেজের কিছু বাড়াতে পারি, কিন্তু ওভারঅল যে মেথডটা আসে সেটা হচ্ছে হ্যান্ডলিং এর সুবিধার্থে এবং কিছু ডাইজেস্টিবিলিটি বা কিছু প্যালাটেবিলিটি বাড়ানোর স্বার্থে। এটা তোমরা পরেই বুঝবে, আমি যখন ডিটেলসে যাব তখন বুঝবে। তাহলে রাফেজ প্রসেসিং এর তিনটা মেথড আছে। গ্রেন প্রসেসিং এর আমরা দুইটা মেথড পড়েছিলাম, ড্রাই প্রসেসিং এন্ড ওয়েট প্রসেসিং। ঠিক সেরকমই রাফেজ প্রসেসিং এর ক্ষেত্রে তিনটা মেথড আছে, একটা হচ্ছে ফিজিক্যাল মেথড, দ্বিতীয় হচ্ছে কেমিক্যাল মেথড, আর তৃতীয় হচ্ছে বায়োলজিক্যাল মেথড। তাহলে ফিজিক্যাল মেথডের ক্ষেত্রে আবার দুইটা মেথড আছে, একটা হচ্ছে ওয়েট মেথড আর একটা হচ্ছে ড্রাই মেথড। আর কেমিক্যাল মেথড কোনগুলো জানো? কেমিক্যাল মেথড হচ্ছে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট, যেমন অ্যালকালি দিয়ে ট্রিটমেন্ট, অ্যামোনিয়া দিয়ে ট্রিটমেন্ট, ইউরিয়া দিয়ে ট্রিটমেন্ট। দ্যাট ইজ দ্য প্র্যাকটিক্যাল পার্ট অফ ইয়োর
ফিড প্রসেসিং এন্ড কনজারভেশন কোর্স। এই যে কেমিক্যাল ট্রিটমেন্ট অফ রাফেজ, এটাই এই অংশটুকুই কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল কোর্সে করতে হবে। এই কথাটা বলার আমার উদ্দেশ্য হচ্ছে যে নর্মালি এই অংশটুকু আমরা থিওরিতে কভার করি না, প্র্যাকটিক্যালে কভার করি। এখন হয়তো আমি তোমাদেরকে এই সেমিস্টারে এই অংশটুকু থিওরি ক্লাসে কভার করে দিব, আলোচনা করে প্র্যাকটিক্যাল কোর্স টিচারের সাথে, যেন তোমাদের এটা আয়ত্তে চলে আসে, তোমরা পরবর্তীতে শুধু অ্যাক্টিভিটিস গুলো করতে পারো। ঠিক আছে? তাহলে ফিজিক্যাল মেথড সম্পর্কে আমরা জানবো। বায়োলজিক্যাল মেথড খুবই সামান্য দুইটা মেথড তোমাদেরকে বললেই হবে, কিন্তু কেমিক্যাল মেথড সম্পর্কে কিন্তু তোমাদেরকে ডিটেলস জানতে হবে, পড়তে হবে, অ্যাজ ওয়েল এজ এটাই তোমাদের মেইন প্র্যাকটিক্যাল ইন দিস কোর্স। তাহলে ফিজিক্যাল মেথড আমরা একটা স্ক্রিন দেখি। ফিজিক্যাল মেথডের ক্ষেত্রে আমি আবার দুইটা কথা বলেছি, একটা হচ্ছে ওয়েট মেথড আর একটা হচ্ছে ড্রাই মেথড। এই দেখো, আশা করি সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন। রাফেজ প্রসেসিং এর দুইটা মেথড, হ্যাঁ, ফিজিক্যাল মেথডের আন্ডারে চলে আসছে ওয়েট মেথড। ওয়েট মেথড যেমন কি গ্রিন চপিং, সকিং। স্টিম প্রসেসিংও করা হয়, স্টিম প্রসেসিংও করা হয়ে থাকে। এখন এটার আমি তোমাদেরকে এখানে শুধুমাত্র ছবি দিয়েছি, কারণ এটা ডিটেলস লেখার আমি প্রয়োজনীয়তা বোধ করিনি, কারণ আমি বইয়ের কপি আমি তোমাদেরকে দিয়ে দিব পরবর্তীতে। পুরো চ্যাপ্টারের বইয়ের স্ক্যানিং করে আমি ইমেজ কপি তোমাদেরকে দিয়ে দেব। এই দেখো রাফেজ প্রসেসিং এর ওয়েট মেথড গ্রিন চপিং। এটা আমার মনে হয় বর্ণনা করার কিছুই নেই, তোমরা জানো যে চপিং করেই নরমালি আমরা প্রথমে প্রেফার করি এনিম্যালকে খাওয়ানো। সেটা ড্রাই স্ট্র হতে পারে, সেটা ফডারও হতে পারে। ফডার তো অনেক লম্বা ফডার হয়, যেটা কিন্তু নরমালি আমরা এনিম্যালকে অ্যাজ এ হোল দিই না, আমরা সেটাকে চপিং করি। চপিং করে স্টিম এবং লিফ, এই পাতাগুলোর একটা নির্দিষ্ট রেশিও বা নির্দিষ্ট একটা চোখের একটা অনুপাতে সেগুলো মিশিয়ে আমরা যদি এনিম্যালকে দিই, সেটা মোর ইউটিলাইজড হবে। একজন কিন্তু বলেছো যে ইউটিলাইজেশন বাড়ানোর জন্য। নরমালি তুমি যদি এনিম্যালকে দিয়ে রাখো, সে কিন্তু পাতাগুলো খাবে, হার্ড স্টিম গুলো কিন্তু খেতে চাইবে না যদি তুমি চপিং করে না দাও। সেজন্য কিন্তু একটা ওয়ে হচ্ছে ইউটিলাইজেশন বাড়ানোর একটা ওয়ে হচ্ছে এই চপিং, গ্রিন চপিং। এখানে একটা নির্দিষ্ট সাইজে করা হয়, 1 থেকে 4 সেন্টিমিটার লেন্থে বিভিন্ন কাটার দিয়ে আমরা ফডারটাকে কেটে নিই, তাই না? এটাকে বলছি আমরা স্টিম চপিং। তাহলে গ্রিন চপিং করলে একটা বেনিফিট কি হতে পারে বলো তো? আমি অলরেডি কথাটা বলেছি, বলো। চপিং এর একটা বেনিফিট বলো। ইউটিলাইজেশনটা বাড়বে, কারণ সব ফিডের প্যালাটেবিলিটি তো সেম না। তো ওইখানে যদি একসাথে অনেক অনেক রকম অনেক পোরশন দেওয়া হয় একটা ফরেজের ফরেজের ক্ষেত্রে, তখন দেখা যায় যে চয়েস করার কোনো ইয়ে থাকে না, স্কোপ থাকে না। মানে তুমি যদি আরেকটু পরিষ্কার করে বলো যে ফিডের ওয়েস্টেজ কম হবে, তাই না? আনপ্যালাটেবল পার্ট গুলো যেখানে হার্ড স্টিম থাকবে, এগুলো যদি আমরা চপিং করে ছোট ছোট করে কেটে পাতার সাথে মিশিয়ে দিই, তাহলে এনিমেলের ক্ষেত্রে ইউটিলাইজেশন বাড়বে। এনিমেল খাবে, তার সে কোনো চয়েস করবে না, এখানে পুরোটাই সে খেয়ে নিবে। দ্যাট ইজ দ্য মেইন বেনিফিট অফ গ্রিন চপিং বা চপিংও কিন্তু সমস্যা নেই, গ্রিন চপিং এটা জাস্ট ফডারটাকে বোঝানো হয়েছে গ্রিন চপিং। আচ্ছা, সকিং কি? দেখতেই পাচ্ছ ছবিটাতে যে আমরা স্ট্রটাকে জাস্ট সক করে এনিমেলকে দিচ্ছি। ঠিক আছে, বুঝতে পেরেছো তো নিশ্চয়ই? এখানে আর বোঝানোর আমার কিছুই নেই। দ্য মেথড ইজ কনসিডার্ড টু বি প্র্যাকটিক্যাল এক্সেপ্ট পসিবলি উইথ চপড স্ট্র। এখন সকিং করে তুমি ভেজা অবস্থায় দিলে, চপিং করলে না, সেটা কি খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে? হবে না। তা নর্মালি আমরা প্রেফার করি কি, প্রথমে স্ট্রটাকে চপিং করা, ছোট ছোট করে স্ট্রটাকে কাটা, এবং দেন ওই চপ স্ট্রটাকে কিছুটা সময় সকিং করে দেন এনিমেলকে দেওয়া। তাহলে কিন্তু ওই স্ট্রটা কম্পারেটিভলি বেশি প্যালাটেবল হবে রেদার দেন ড্রাই স্ট্র। ড্রাই স্ট্র তো আসলে কিছুই না, আমরা আমাদের কিছু নেই বিধায় আমরা স্ট্র এনিমেলকে খাওয়াচ্ছি, এটা আসলে কোনো ফিডের ক্যাটাগরিতে পড়ে না। এখন আসো স্টিম প্রসেসিং। সরি, আমাকে বলছো না কেন স্লাইড শো দিতে? স্টিম প্রসেসিং, হ্যাঁ, এই দেখো স্টিম প্রসেসিং। এখানে দেখো আমি একটা ফিগার দিয়ে দিয়েছি, শুধু ডিটেলস তোমরা পড়ে নিবে। নরমালি লো কোয়ালিটি যে রাফেজ থাকে, রাফেজ বলতে আমি বোঝাচ্ছি যে সুগার ক্যান, আমরা সুগার নেওয়ার পরে যে ব্যাকটা ছোবাটা থাকে না, এটা তো কি একদম লো কোয়ালিটি রাফেজ বা ড্রাই রাফেজ আমরা বলতে পারি। কারণ এই ধরনের প্রোডাক্টগুলোকে ভলেন্টারি ইনটেক বাড়ানোর জন্য, ডাইজেস্টিবিলিটি বাড়ানোর জন্য
তখন হয় কি এটাকে স্টিম দিয়ে সেটাকে প্রসেস করা হয়, যেন এটার যে সেলুলোজ পোর্শনটা থাকে, যে হেলোসেলুলোজ পোর্শনটা থাকে, সেটা যেন কিছুটা হলেও ডিগ্রেডেবল হয় এবং এর ভিতরে যে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর গুলো থাকে, পলিফেনলিক অন্যান্য থাকতে পারে, সেগুলো যেন কিছুটা হলেও দ্রবীভূত হয়ে যায়। হ্যাঁ, সেজন্য এই স্টিম প্রসেসিং পার্টটা করা হয়ে থাকে। কিন্তু বুঝতে পারছো যে সামান্য একটা খুবই কম নিউট্রিটিভ ভ্যালুর একটা প্রোডাক্টকে আমরা যদি স্টিম দিয়ে প্রসেস করতে যাই, অবশ্যই এটার জন্য একটা কস্ট বেয়ার করবে, এটা একটা এক্সপেন্সিভ হবে। যাই হোক, পজিটিভ নেগেটিভ দুইটাই থাকবে। এখানে দেখো চিত্রটা যদি তোমরা দেখো সুগার ক্যানের আমি চিত্রটা দিয়েছি। এখানে ক্রাশ করা হয়, তোমরা দেখো জুস এক্সট্রাক্ট করা হয়, তারপরে কি আসে, যে ব্যাগাসিটা আসে, সেটাকে স্টিম বয়লারের মাধ্যমে এটা দিয়ে আমরা যদি স্টিম দেই এবং এটা পাস করি, এটা দেখো কি অবস্থা চলে আসছে, একটু নরম সফট একটা পার্ট আসবে, অ্যাটলিস্ট কম্পেয়ার টু দিস ফর্ম, মানে এই যে প্রথমে যে ফর্মটা ছিল জুস এক্সট্রাকশন করার পরে, তার চেয়ে অ্যাটলিস্ট এটা ভালো ফর্মে থাকে এবং কিছুটা হলেও প্যালাটেবিলিটি অ্যান্ড ডিগ্রেডেবিলিটি বাড়ে। সেজন্য এই কাজটা কিন্তু করা হয় ইন কেস অফ ভেরি পোর কোয়ালিটি ড্রাই রাফেস স্টিম প্রসেসিং। কোনো প্রশ্ন নেই? এখন আসো ড্রাই মেথড। ড্রাই মেথডে দেখো এখানে বলা আছে কি বেলিং। হ্যাঁ, এই যে দেখো, এই যে অনেক সময় হয় কি মাঠের মধ্যেই যেসব বড় বড় ফিল্ড থাকে, অনেক ফিল্ড আছে, মাঠের মধ্যেই ধরো গাছগুলো শুকাচ্ছে বা কাটার পরে ড্রাই হয়ে যাচ্ছে, ড্রাই করার পরে সেটাকে ময়েশ্চার লেভেল 15 থেকে 20%-এর বেশি যেন না হয়, ও অবস্থায় করা হয় কি মেশিনের মাধ্যমে এরকম বান্ডিল করে করে রাখা হয়। ঠিক আছে, দেখো সাইজ 20 কেজি থেকে 100 কেজি পর্যন্ত হতে পারে। দেখেছো তোমরা এই ধরনের বেলিং করা কি দেখেছো? মনে হয় দেখোনি, তাই না? এরকম বান্ডিল তো অবশ্যই দেখেছো, দেখোনি? আচ্ছা, আমাদের ডিপার্টমেন্টেরই এখন একটা প্রজেক্ট চলছে যেখানে এই যে বেলিং করে আমাদের রাইসটাকে প্রিজার্ভ করার একটা পদ্ধতি চলছে। হ্যাঁ, যেন কার্সিটিস পিরিয়ডে যেন এটা না থাকে। তোমরা কি কেউ কি দিয়েছো? আচ্ছা, কয়টা বাজে? তোমাদের 5 মিনিট আগে আমাকে অবশ্যই রিমাইন্ড দিবে। হ্যাঁ, তোমাদের ইয়েটা দিতে হবে, অ্যাটেন্ডেন্সটা। দেন আসো গ্রাইন্ডিং অফ দ্য হেয়ার স্ট্রো। তাহলে আমরা যেমন গ্রেনকে গ্রাইন্ড করি, আমরা কিন্তু স্ট্রকেও গ্রাইন্ড করতে পারি। দেখছো বিভিন্ন বড় বড় মেশিনে, দেখো এই ধরনের মেশিন ইউজ করে কিন্তু স্ট্রকে গ্রাইন্ড করা যায়, বা বিভিন্ন যে হে তৈরি করি, হে তৈরি করার পর হেটাকে ওই অবস্থায় এনিমেলের সামনে না দিয়ে সেটাকে কিন্তু গ্রাইন্ডিং করা যায়। কিন্তু বুঝতে পারছো এই ধরনের মেশিন সেখানে লাগবে, দ্যাট ইজ দ্য এক্সপেন্সিভ ওয়ে। এই মেশিনগুলো কিন্তু এক্সপেন্সিভ। পিলেটিং, এখন আসো পিলেটিং। আমরা যেমন গ্রেইনকে পিলেটিং করেছি, ঠিক সেই সাথে রাফেসকেও কিন্তু পিলেট করা সম্ভব। হ্যাঁ, রাফেসকেও পিলেট করা যায়। তাহলে পিলেট করলে দেখা যায় কি যে কনজাম্পশনটা বাড়ে, লস কম হয়, ডাস্টিনেস কমে যায়। ঠিক আছে, কিন্তু অবশ্যই খরচ কিন্তু অনেক বেশি হবে, একদম দেখা যায় যে দ্বিগুণ পরিমাণ খরচ হয়। এবং তুমি যদি গ্রেইনের সাথে কম্পেয়ার করো, তাহলে গ্রেইনের সাথে কম্পেয়ার করলে রাফেসের পিলেটিং করা কিন্তু দ্বিগুণ খরচ হয় কম্পেয়ার টু দ্য গ্রেইন প্রসেসিং। কিউবিং, তাহলে পিলেটিং বুঝতে পারছো, পিলেটিং আর কিউবিং এর মধ্যে মূল পার্থক্য হচ্ছে সাইজে। হ্যাঁ, পিলেটটা ছিল খুব ছোট ছোট করে করা, নর্মালি আমরা যেটা ডাইয়ের মাধ্যমে করে থাকি। কিউবিং এর ক্ষেত্রে এখানেও কিন্তু করা হয়েছে পিলেটিং এর মতোই, কিন্তু একটু বড় সাইজ করে, অ্যাটলিস্ট কিউব করে। লার্জ এনিমেলের ক্ষেত্রে নর্মালি আমরা এটা প্রেফার করে থাকি। দেন একদম ছোট ছোট পিলেটের চেয়ে এই ধরনের ক্ষেত্রে কিছুটা হলেও খরচ কম হয় রেদার দেন ওটা। ইরাডিয়েশন, এখানে ইরাডিয়েশন হচ্ছে এক্স রের মাধ্যমে হাই ভোল্টেজ দিয়ে স্ট্রটাকে, সেলুলোজটাকে, হেলোসেলুলোজ বন্ডটাকে ভাঙা হয়, যেন রুমেনের অর্গানিজম গুলো এখানে মানে ভালোভাবে কাজ করতে পারে। সেলুলোজ হেমিসেলুলোজের এই যে তাদের যে বন্ডটা থাকে স্ট্রয়ের মাধ্যমে, সেটাকে ব্রেকডাউন করে দিলে মাইক্রোবস গুলো প্রপারলি এটাকে লিগনিনটাকে ইউটিলাইজ করতে পারে। এবং সরি, ইরাডিয়েশনের মাধ্যমে এই কাজটা করা হয়ে থাকে। কিন্তু তোমরা বুঝতেই পারছো খুবই এক্সপেন্সিভ হবে আমরা যদি কম্পেয়ার করি, এবং হাই টেকনোলজি দরকার এই ইরাডিয়েশনের জন্য।
কেমিক্যাল মেথড আমি নেক্সট ক্লাসে পড়াবো, এগুলো আর আমি যাচ্ছি না, স্টপ শেয়ার করছি আমি। এখন প্রথমে তোমরা হচ্ছে এটা দিয়ে দাও। শাহানুর আছো এখানে? শাহানুর ডিটেলস যাইনি কারণ লিটারেচারে আমি যাওয়ার প্রয়োজন বোধ করছি না, কিন্তু হ্যাঁ, আমি আমি দিয়ে দিয়েছি। ও থ্যাংক ইউ। তাহলে ছবিগুলো অ্যাটলিস্ট যে আমরা দেখলাম, এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা যে গ্রিন ফিজিক্যাল মেথডের যে 5টা বা 6টা পদ্ধতি আমরা বললাম, ওয়েট মেথড, ড্রাই মেথড, গ্রিন চপিং, সকিং, স্টিম প্রসেসিং, বেইলিং করা, গ্রাইন্ডিং করা, রাফেসকে পিলেট করা, কিউব করা, ইরাডিয়েশন করা, এই সম্পর্কিত যদি কারো কোনো প্রশ্ন থাকে এখন বলতে পারো। ম্যাম ইরেডিয়েশনটা যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা, কি প্রশ্ন জানেন না? ইরাডিয়েশন, হ্যাঁ, এটাকে যদি আমি এক কথায় বলি, for the improvement of the digestibility of the straw by giving the X-ray that can break the cellulose and hemicellulose bond and make it easy by the rumen microorganism to utilize the oligosaccharide portion of the straw. এই যে সেন্টেন্স কয়েকটা আমি বললাম, বুঝতে পেরেছো? দেখো, এক্স-রে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ইরাডিয়েশন, বুঝতেই পারছো শব্দটা, এখানে একটা রে দেওয়া হয়, এক্স-রে দেওয়া হয়। এই হাই টেকনোলজি ইউজ করে এই স্ট্রয়ের মধ্যে এক্স-রেটা দেওয়া হয়। সেই এক্স-রেটা দিলে হয় কি, স্ট্রয়ের আমরা জানি যে লিগনিন, সেলুলোজ, হেমিসেলুলোজ, এটার বন্ডটা খুবই স্ট্রং থাকে বিধায় রুমেনের যে মাইক্রোবস থাকে তারা প্রপারলি কাজ করতে পারে না এটার উপরে। ডাইজেস্টিবিলিটি কম, খুবই কম, ইউটিলাইজেশন খুবই কম। তাহলে মূল টার্গেট হচ্ছে স্ট্রয়ের ইউটিলাইজেশন বাড়ানো। সেটা কিভাবে? ডাইজেস্টিবিলিটি বাড়ানো। সেটা কিভাবে? এক্স-রে এই রেটা দেওয়ার ফলে ওই যে বন্ডটা, সেলুলোজ হেমিসেলুলোজ যে বন্ডটা, সেটা কিন্তু ভেঙে যায়। ভেঙে গেলে কি হয়, যে অলিগোস্যাকারাইডের যে পোর্শনটা থাকে, তাহলে এটাকে রুমেনের যে মাইক্রোব সেটা প্রপারলি ইউটিলাইজ করতে পারে, যেটা তারা আগে পারতো না, কারণ ওই অলিগোস্যাকারাইডটাকে সেলুলোজ হেমিসেলুলোজের বন্ডের মাধ্যমে কম্প্যাক্ট করে তারা রাখতো, বিধায় তারা কিন্তু ভাঙতে পারতো না বা সময় বেশি লাগতো, ততক্ষণে ফুড পাস হয়ে যেত। তাহলে এই সমস্যাটা দূর করার জন্য এই রেটা দিয়ে প্রথমে সেটা ভেঙে দেওয়া হচ্ছে, দেন সেটা এনিম্যালকে সাপ্লাই করা হচ্ছে। দ্যাট মিনস তাদের কাজটাকে অ্যাডভান্স করে দেওয়া, যে ভাঙতে তাদের যে প্রবলেমটা হতো সেই ভাঙাটা হয়ে যাওয়ার ফলে এনিম্যালের মাইক্রোবস গুলো অলরেডি তাদের যে এনজাইম সেটাকে দিয়ে অলিগোস্যাকারাইড পোর্শনটাকে ইউটিলাইজ করে নিতে পারছে। অ্যাট দ্য সেম টাইম ফরেজের ভিতর যে লিগনিনটা থাকে সেটাও কিন্তু ইরাডিয়েশন মাধ্যমে অনেকটা দ্রবীভূত হয়ে যায়। লিগনিনের যে স্ট্রং যে বন্ডটা থাকে, শক্ত বন্ডটা, এবং এটাতে দেখা যায় কি যে বিভিন্ন ধরনের কস্ট, অবশ্যই বিভিন্ন ধরনের মেশিন ইউজ করা হয়, হাই টেকনিক ইউজ করা হয়, হাই ভোল্টেজ লাগে, সেজন্য অবশ্যই এটা কস্টলি হবে এবং টেকনোলজি, হাই টেকনোলজি লাগে। তাহলে বেনিফিট এবং অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই কিন্তু এখানে রয়েছে ইরাডিয়েশনের ক্ষেত্রে। বুঝতে পেরেছো যে দুইজন প্রশ্ন করেছিল সেই দুইজন এবং বাকি সবাই? জি ম্যাম। তাহলে পিলেটিং, কিউবিং, রাফেস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ড্রাই রাফেসকে আমরা গ্রাইন্ড করেও দিতে পারি। অবশ্যই সেটার জন্য যে ছবিটা আমি দেখিয়েছি, বুঝতেই পারছো মেশিনগুলো খুবই এক্সপেন্সিভ, যেটা আমাদের অ্যাভেলেবল না। সুতরাং আমাদের জন্য সবচেয়ে সহজ হচ্ছে কেমিক্যাল মেথড অর কেমিক্যাল ট্রিটমেন্ট অফ দ্য স্ট্র, যেটা আমি অবশ্যই নেক্সট ক্লাসে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বা শুরু করবো অ্যাটলিস্ট, কেমিক্যাল ট্রিটমেন্ট অফ স্ট্র। এখন ওভারঅল যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো। তোমাদের আমাদের সাইফুল স্যার, আমাদের শ্রদ্ধেয় সাইফুল স্যার যে পড় চলছে তোমাদের সাথে, তোমাদের সাইলেস বা হে কোন অংশে আছো তোমরা এখন? ম্যাম, বেলিংটা কি শুধু রাইস স্ট্রর ক্ষেত্রে নাকি অন্যান্য ফরেজের ক্ষেত্রেও করা হয়?
না, অন্যান্য ফরেজের ক্ষেত্রেও করা হবে। তোমার মাঠে দেখা যায়, আমাদের দেশে তো আসলে কম হয়, দেখা যায় যে বাইরের দেশগুলোতে দেখা যায় মাঠের পর মাঠ কি হচ্ছে, শুধু ফরেজ হচ্ছে, ফডার হচ্ছে, তাই না, তারা করছে। তখন দেখা যায় কি তারা একটা নির্দিষ্ট ময়েশ্চার লেভেলে মাঠে সেটাকে শুকাচ্ছে, শুকানোর পর সেটাকে মেশিনের মাধ্যমে সেটাকে বেল করে রেখে দিচ্ছে, সেটাকে বেলিং অবস্থায় প্রিজার্ভ করে রাখছে। এটা শুধু স্ট্র না, স্ট্রটা তো আমাদের দেশে বা এই ধরনের পোর কান্ট্রির ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু নর্মালি রাফেজটাকেই করা হয় বা গ্রিন ফরেস্টটাকেই করা হয়। একটা কিন্তু ময়েশ্চার লেভেলটা কমাতে হবে, বুঝতেই পারছো, ময়েশ্চার লেভেল কমিয়ে সেটাকে মাঠেই ড্রাই করে দেন সেটাকে বেল করে প্রিজার্ভ করা হয়। আমি আশা করি তোমাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে মোটামুটি সবার, মোটামুটি কেন সবারই তো হতে হবে। ম্যাম হয়নি, একটু ওয়েট করেন ম্যাম, হয়নি আমার। হয়নি? আচ্ছা একটু ওয়েট করি।